না, এ তো ঠিকই। যদি তদন্ত ঠিক মতো হয়, ওদের ক্যাবিনেট মিটিংটা হয়তো কারাগারে বসেই করতে হবে। উনিও বলেছে আমরা সবাই চোর। কারা কারা চোর সেটা বলে দিন, আমি তো ভালো কথা। কারা কারা চোর তার নাম বলে দিন, যে আমরা চোর নই, এরা এরা চোর, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। 1 বছর 2 বছরের মধ্যে তোমার সম্পদের পরিমাণ 100 গুণ 200 গুণ বেড়ে গেছে। চুরি টাকা ধরা পড়ার আগে পর্যন্ত আমার প্রিয়জন, এবং আমি তার সম্পদের মধুক্ষর সব খেলাম। যেই ধরা পড়ে গেল তখন আমি বলছি আমার কেউ না। সমস্ত দুর্নীতির উৎস বিন্দু হচ্ছে মহানগর, এবং এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে যে তদন্ত, সেই তদন্ত ঠিক মতো যদি হয় এবং ঠিক মতো যদি করতে হয়, তাহলে মমতাকে হেফাজতে নেওয়া হচ্ছে। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সব বেরিয়ে যাবে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এত দাপটের সঙ্গে তিনি মুখ্যমন্ত্রিত্ব পালন করছেন, জেলায় জেলায় তিনি গিয়ে আইএএস অফিসার আইপিএস অফিসার ধমকাচ্ছেন, এবং তৃণমূলী গুন্ডারা যতই লাফালাফি করুক না তারা আস্তে আস্তে পালিয়ে যাচ্ছে, গর্তে ঢুকে পড়ছে। 21শে জুলাইয়ের পর থেকে কেমন যেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ফাইল খুলতে গিয়ে পর ফাইলগুলো খুলে আসছে। কারণ আমরা দেখতে পাচ্ছি পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু হয়েছে, অনুব্রত মণ্ডল, আরো লিস্টে নাম কিন্তু রয়েছে। বিস্ফোরক অভিযোগ অনুব্রত মণ্ডলের উপর, যেটা শুনতে পাচ্ছি যে 6 কোটি টাকা 3 মাস অন্তর প্রোটেকশন মানি, এটাকে বলা হয় প্রোটেকশন মানি, কাট মানি নয়। কিন্তু আমার সঙ্গে রয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কথা বলবো, কি বলবেন? গোটা দলটাই তো ভাবে চলে। আমার মনে আছে যে যখন শিবপুর যে জমি অধিগ্রহণ করেছিল শিল্পের জন্য বাম আমলে, সেই জমি তখন তৃণমূলীরা লড়াই করে জমির পাঁচিল টাচিল ভেঙে দিয়েছিল, বলে শিল্প করা যাবে না, কৃষি জমি। তারপর তৃণমূল যখন ক্ষমতা এলো তখন তারা সেখানে বড় বড় আবাসন করার জন্য, এই নিয়ে আন্দোলন করার জন্য আমি গিয়েছিলাম, কয়েকবারই গিয়েছিলাম। আমার সঙ্গে আমি এবং আব্দুল মান্নান ছিলেন। রাস্তায় আমাদের আটকে দেয় পুলিশ জোর করে, একদম মনে হচ্ছে যুদ্ধক্ষেত্রের মতো আমাকে একা আটকাবার জন্য পুলিশ আটকে দেয়, এবং কিছুতেই আমাকে শিবপুরে সেখানে কৃষকদের ওখানে যেতে দেবে না, দিল না। আর পরে আমরা দেখছিলাম ওখানে দাঁড়িয়ে অনুব্রত ডিএসপিকে হুমকি দিচ্ছিল, এবং আমাকে লক্ষ্য করে বলেছিলেন ঠ্যাং ভেঙে দেবো পরে দিন। তা যাকে ওই সমস্ত কথা তো কোনো সুস্থ মানুষ ভয় পায় না, আমি তো আদৌ ভয় পাইনি। পরে আবার শিবপুরে দিয়েছিলাম। এরা এইভাবেই এই আবাসনের নাম করে যে কোনো তথাকথিত পরিকাঠামোগত উন্নয়ন, যেটা একটা সরকারের ন্যূনতম কাজ, রাস্তা তৈরি করা ইত্যাদি, সব জায়গা থেকে টাকা। এবং এই গরু চুরি, মানে গরু পাচার, কয়লা পাচার, এটা পশ্চিমবঙ্গের দুর্নীতিমূলক কাজের একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। একদিকে এই কয়লা পাচার, গরু পাচার চলছিল, আরেকদিকে যাতে মানুষ প্রতিবাদ না করতে পারে শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার চক্রান্ত চলছিল। একটা খুব সুপরিকল্পিত উপায়ে পশ্চিমবঙ্গের গঙ্গা যাত্রা করার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকার। অনেক লড়াইয়ের পর এখন আস্তে আস্তে তদন্ত হচ্ছে, সত্য সামনে আসছে। তদন্ত শুনলে ওরা ভয় পান, এবং ওরা ভয় পান বলে ওরা ভেবেছিলেন আমাকে ভয় দেখিয়ে দেবেন। 21শে বললেন আমার নাকি ফাইল টাইল তোলা হবে, তো আমি তো সরাসরি চ্যালেঞ্জ দিয়েছিলাম। তো 15 দিন হয়ে গেছে, আমি জানতাম কিছু করতে পারবে না, করেছেন। আসলে ওরা নিজেরা না, নিজেদের আয়নায় চেহারাটা দেখে ভাবি সবাই এইরকম। আজকে অনুব্রতকে বারে বারে সিবিআই নোটিশ করেছে। নোটিশ করলে তো তিনি অপরাধী হচ্ছেন না, কিন্তু তিনি হাজিরা দিচ্ছিলেন না, তার কারণ তিনি জানতেন তিনি অপরাধ করেছেন। এবং আজকে যারা তৃণমূলের দলের সব মাথারা বলছেন যে অনুব্রত আমাদের নয়, এতদিন তারা কিন্তু অনুব্রত এই যে হাজিরা দিচ্ছে না এটাকে সমর্থন করেছিলেন, এবং তাকে বাঁচাবার জন্য উদ্যান থেকে শুরু করে সমস্ত রকম সাহায্য করেছিলেন। অর্থাৎ অনুব্রত, পার্থ এদের সামনে রেখে যে টাকাটা ওরা করলেন, সেই টাকাটা ওরা নিজেরা নিজেদের শ্রীবৃদ্ধি করেছেন, যার যার সম্পত্তি বাড়িয়েছেন। এখন যখন ধরা পড়ে যাচ্ছেন বলছেন আমরা ওর সাথে নেই। এবং বিস্মিত হব না আগামী দিনে মমতা যখন ধরা পড়বেন তখন প্রেস কনফারেন্স করার লোকগুলো কোথায় থাকবে। বললাম যে সাংঘাতিক, এরা ছাত্রছাত্রী বা তরুণ প্রজন্মের নৈতিকতার মানটা এমন জায়গায় নামিয়ে দিচ্ছে, সেখানে হচ্ছে যে চুরি করাটাই একটা মহান কাজ। আমরা ছেলেবেলায় তো শিখেছি পরের দ্রব্য না বলিয়া নেওয়া মহা অপরাধ, এই সমস্তভাবে আমাদের নীতিকতা শেখানো হতো, আমরা শিখতাম। এবং আমরা যারা বেআইনিভাবে টাকা সংগ্রহ করে তাদের আমাকে শ্রদ্ধার চোখে দেখতাম না।
আমরা একটা স্কুলের মাস্টারমশাইকে শ্রদ্ধা করতাম, কিন্তু একটা থানার দারোগাকে শ্রদ্ধা করতাম না। এমনি অনেক কাহিনী আছে, আমি তার মধ্যে যাচ্ছি। ভুবনের মাসি গল্প আছে যেটা বললেন। আসলে এরা চাইছে গোটা সমাজটাকে দুর্নীতির পঙ্কে ডুবিয়ে দিতে, যাতে কেউ ওদের দিকে আঙুল না তুলতে পারেন। কিন্তু ওরা ভুলে যাচ্ছেন ওদের দিকে আঙুল উঠে গেছে শুধু না, ওদের প্রত্যেককে নামিয়ে দেওয়া হবে, ওদের সবাইকে উলঙ্গ করে দেওয়া হবে। এত দুর্নীতি পাহাড়ও তৈরি করেছেন, সব উন্মোচন হবে। এবং দেখবেন ওরা রোজ ওদের প্রেস কনফারেন্স করার চেহারাগুলো পাল্টে যাচ্ছে। যারা আজকে প্রেস কনফারেন্স করছেন কালকে তারাও ভাববেন যে আমার কামানো হয়ে গেছে, ওরা কেটে। হ্যাঁ, এ তো ঠিকই, যদি তদন্ত ঠিক মতো হয় ওদের ক্যাবিনেট মিটিংটা হয়তো কারাগারে বসেই করতে হবে, সেটা স্বাভাবিক। লোকে উপহাস করে বললেও কিন্তু বাস্তব সত্য দাঁড়াবে যদি তদন্ত ঠিক মতো হয়। এবং দেখছেন না, আদালত থেকে মামলাটা আমরা কবে অনেকদিন আগে দাখিল করেছিলাম, আজকে গত কয়েকদিনের শুনানির জন্য এসেছিল। সেখানে আদালত বলেছেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরকে পার্টি করো। আমি শুনলাম আজ করে দরখাস্ত করেছেন যে কেন ইডিকে পার্টি করা হয়, এত ভয় কিছু। উনি বলেছে আমরা সবাই চোর, কারা কারা চোর সেটা বলে দিন। আমি তো ভালো কথা, কারা কারা চোর তার নাম বলে দিন, যে আমরা চোর মানে এরা চোর, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। ভয় পাচ্ছেন কেন ওরা? ভয় পাওয়ার তো কিছু নেই। আমি তো ভয় পাইনি, আমাকে তো উনি প্রায় 4-5 লক্ষ লোকের সামনে বলেছিলেন কি খাতা খুলবে না কি খুলবে। কেউ তো ভয় পাচ্ছে না, সূর্যকান্ত মিশ্র ভয় পাচ্ছে না, অশোক ভট্টাচার্য ভয় পাচ্ছে না, সুরেন চক্রবর্তী ভয় পাচ্ছে না, ওরা ভয় পাচ্ছেন কেন? বলছিলাম আজকে দিলীপ ঘোষ পরিষ্কার প্রকাশ্য সবাই বলেছেন যে আমরা অশোক ভট্টাচার্যকে কোনোদিন চোর বলিনি, আমরা বুদ্ধদেবকে কোনোদিন চোর বলিনি, কিন্তু আপনারা যা করেছেন সেটার জন্য আপনাদেরকে চোর বলেছেন। চোর বলতে গেলে তো কিছু ন্যূনতম তথ্য দরকার। আমি বললাম রোজিনা চোর, গুণ নেই, যেটা দেখাতে পারি। ওরা দেখা যাচ্ছে না, ওদের যে সম্পত্তি বেড়েছে, হলফনামায় বলছে আমি সমাজসেবা করি, আমার কোটি কোটি টাকা সম্পদ করতে গেলে বাবা 1 বছর 2 বছরের মধ্যে তোমার সম্পদের পরিমাণ 100 গুণ 200 গুণ বেড়ে গেছে। প্রত্যেকে আসছে সুখ শান্তি পরিবার বিসর্জন দিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা রাস্তায় মানুষের সেবা করি। ঠিক করে ওদের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা হচ্ছে দুর্নীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছিল চিটফান্ডের টাকা। যার জন্মটা দুর্নীতির মধ্যে দিয়ে, তার রাজনৈতিক আত্মপ্রকাশটা দুর্নীতির মধ্যে দিয়ে। আপনারা যে মমতার রাজনৈতিক উত্থান দেখবেন সব কথা হচ্ছে মূলে হচ্ছে দুর্নীতি। দুর্নীতি মানে শুধু সবসময় টাকা নেওয়া তা নয়, দুর্নীতি মানে কিন্তু হচ্ছে মিথ্যাচার করা, অপপ্রচার করা, গুন্ডামি করা, তার উত্থানের কারণে। আমরা দেখি এটাও তার দুর্নীতি। বিধানসভাকে ভেঙে চুরচার করে দিলেন, এটা মিথ্যে কথা বলে। উনি আক্রান্ত হয়েছেন বলে বিধানসভাকে ভাঙচুর করলেন গুন্ডা দিয়ে, এটাও তো দুর্নীতি। সুতরাং দুর্নীতির পঙ্কে যে রাজনৈতিক দল এবং যে রাজনৈতিক নেত্রীর উত্থান, তার সমর্থনে নামা মানেই হচ্ছে দুর্নীতির সমর্থনে নামা। অতএব ওরা সকলে, কিছু কিছু মানুষ অন্ধ কমিউনিস্ট বিরোধিতা করবার জন্য ওর দলে নাম লিখেছেন। তারা আজকে হয়তো গোপনে কষ্ট পান, দুঃখ পান, কিন্তু কোটা 2011 সাল থেকে কিন্তু বলে আসছি যে বাম শক্তিকে পরাজিত করবার জন্য সমস্ত দেশের প্রতিক্রিয়াশীল শক্তি তারা এক হয়েছিলেন। এবং প্রতিক্রিয়াশীল শক্তি যখন এক হয়ে কাজ করে, তখন তাদের উদ্বর্ত পরিণতি হচ্ছে প্রশাসনকে ব্যবহার করা বেআইনি পথে টাকা উপার্জনের জন্য, প্রশাসনকে ব্যবহার করা প্রতিবাদী কণ্ঠকে বিরুদ্ধ করার জন্য। অতএব এটা হতেই পারে বাম আমলকে আমরা সরিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের বুকে এক পরিকল্পিত দুর্নীতিবাদ সরকার প্রতিষ্ঠা করেছে। সংগঠন ছিল এই যে টাকা তোলা, টাকা তুলে গুন্ডামি করে বাম কর্মীদের মেরে ফেলা। পাড়ির হত্যাকাণ্ড আপনার জানেন, বাদল শেখের হত্যাকাণ্ড আপনার জানেন। অনুব্রতের গুন্ডামিতে লোকজন ওখানে বেরোতে পারত না। আমরা একবার নানুরে মিছিল করতে গেছিলাম সেই ডেমোক্রেসির পক্ষ থেকে, আমরা যাওয়ার পর কিছু কিছু লোক বেরিয়েছিল ঘরে। আমরা এখন বোলপুরে মিটিং করলাম আমাদের সেফ ডেমোক্রেসির পক্ষ থেকে, আমার সালটা মনে নেই। বহু তখন তরুণরা আমার সঙ্গে দেখা করে বলছিলেন যে আপনারা এসছেন বলে তবু আমরা মিটিং হাজির হতে পেরেছি, আপনারা চলে গেলে পরে কী হবে আমরা। এই যে সুগঠিত প্রয়াস অনুব্রত মণ্ডলের মতো গুন্ডা এবং চোরদের নেতৃত্বে বাম শক্তিকে ভেঙে দাও, এটাই ছিল প্রতিক্রিয়ার পরিকল্পনা। এই জন্যই যে কথা বলতে গেলে আরো বিপদে পড়ে যাবে। ওর 21শে জুলাই বক্তৃতা ওকে বিপদে ফেলেছে, এটা বুঝতে পারছে।
এবং প্রথমত তিনি তো পার্থ তার অত বড় একজন মহাসচিব, শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারপারসন, চুরির টাকা ধরা পড়ার আগে পর্যন্ত আমার প্রিয়জন, এবং আমি তার সম্পদের মধুক্ষর সব খেলাম। যেই ধরা পড়ে গেল তখন আমি বলছি আমার কেউ নেই। এই অনুব্রত সম্পর্কে দিদির কম প্রশংসা মানে আপনারা শুনেছেন, ও খুব ভালো, মাথায় মাঝে মাঝে অক্সিজেন কমে যায়, কোট আনকোট, এই সমস্ত অবান্তর কথা তো উনি বলতে ভালোবাসেন। তাহলে অনুব্রত তার সম্পদ। অনুব্রত যখন সিবিআই নোটিশ এড়িয়ে যাচ্ছেন তখন তৃণমূলীরা দেখেছেন, দেখো কিভাবে আমরা সিবিআইকে বোকা বানাচ্ছি। তখনও বলেননি, কিন্তু কোনো তৃণমূলের নেতা একবারও সাংবাদিক সম্মেলন করে বলেননি যে অনুব্রতের উচিত সিবিআই দপ্তরে হাজির হওয়া। তা তো বলেননি। তারা মনে করেছেন যে ঠিক কাজ হচ্ছিল। আজকে যখন তদন্তের কাজ এগোচ্ছে, কতদূর এগোবে আমি জানি না, কিন্তু মানুষের চাপ যদি থাকে, রাস্তাঘাটে যদি প্রতিদিন মিছিল হয়, পাল্টা মিছিল করেন মানুষ যে আমরা চোর ধরতে চাই, পশ্চিমবঙ্গকে যে কলঙ্কিত করা হয়েছে, পশ্চিমবঙ্গের আমরা সুনামটাকে উদ্ধার করতে চাই। পশ্চিমবঙ্গের রাজনীতি সম্পর্কে অনেক কথাবার্তা থাকতে পারে, অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু কখনোই কেউ বলেননি পশ্চিমবঙ্গের যারা ক্ষমতায় আছেন তারা দুর্নীতির সঙ্গে জড়িত। ঠিক আছে, কিন্তু এখন পশ্চিমবঙ্গ কি হচ্ছে, মানে কোটি কোটি টাকা ঘরে পাওয়া যাচ্ছে, মানে গরিব রাজ্য নয় পশ্চিমবঙ্গ, কিছু লোকের জন্য নয়। আমার দেশের ছাত্ররা স্কুলে পড়তে পারে না, তাদের মিড ডে মিল পায় না, শিক্ষক পায় না, এটা ঠিক, কিন্তু কিছু লোকের টাকা বসে পেয়েছে, বেড়েই চলেছে, প্রত্যেকে পাচ্ছে। আমি বহুদিন থেকে বলছি, পরিষ্কার করে যদি আমাদের চ্যানেলে একটু বলেন। প্রথম দিন থেকে বলছি যে সমস্ত দুর্নীতির উৎস বিন্দু হচ্ছে মমতা, এবং এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে যে তদন্ত, সেই তদন্ত ঠিক মতো যদি হয় এবং ঠিক মতো যদি করতে হয়, তাহলে মমতাকে হেফাজতে নেওয়া উচিত। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সব বেরিয়ে যাবে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এত দাপটের সঙ্গে তিনি মুখ্যমন্ত্রিত্ব পালন করছেন, জেলায় জেলায় তিনি গিয়ে আইএএস অফিসার আইপিএস অফিসার ধমকাচ্ছেন, আর তিনি জানেন না গরু পাচার হচ্ছে, তিনি জানেন না কয় লাখ টাকা আসছে। তার তৃণমূল যুব কংগ্রেসের যে তিনি সম্পাদক বিনয় মিশ্র নাকি, সে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে অন্য দেশে নাগরিকত্ব নিয়ে নিল কোটি কোটি টাকা চুরি করে। তিনি জানেন না, উনি খালি জানেন যে কে কোথায় প্রতিবাদ করছে, ও তুমি সিপিএম, ও তুমি নকশালে, এটা উনি জানেন। আসলে উনি সাদা আঁচলটা সামনে রেখে পেছনের সমস্ত অপকর্মগুলোকে আড়াল করার চেষ্টা করেছেন। বলি যে ওর কোথাও ওর সাদা নেই, সামান্যতম সাদা বিন্দু নেই যেখানে কালো ছেটানো যায়, কারণ ইতিমধ্যেই তিনি কলঙ্কিত। তার এই দাবি করার মতো নৈতিক সাহস নেই যে উনি এই কলঙ্কের সঙ্গে যুক্ত নন। প্রতীক লেখাটা বহুদিন বন্ধ হয়ে গেছে। যখন সারদা আমরা মামলা করলাম, যখন সারদার সিবিআইকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেন যে অবিলম্বে খুঁজে বার করে এই টাকার ফলে কারা উপকৃত হয়েছে, তারপর থেকে দেখুন সততা পত্রিকা লেখা হয় না, নতুন নতুন স্লোগান পাল্টাচ্ছে উনি নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য। এটা এক ধরনের দুর্নীতি, যে জনগণের পয়সায় আত্মপ্রচার, এটাও দুর্নীতি। চপ্পল কেউ পড়তে পারেন, কেউ অন্য জুতো পড়তে পারেন, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমি হাওয়াই চপ্পল পরে দুর্নীতির চপ্পলটাকে রাস্তায় সামনে নিয়ে এলাম, এটা বড়। কি একটা মানুষকে বিচার করতে, সে কি করছে, কি বলছে, তার কি করছে এবং কি করেছে। আমি অনেক ভালো ভালো কথা বলতে পারি, কিন্তু আমি সমস্ত অপকর্মগুলো করে যাচ্ছি। আমি কি করলাম তা দিয়ে বিচার করবো, কি বললাম তা দিয়ে। এবং তৃণমূলের গুন্ডারা যতই লাফালাফি করুক না, তারা আস্তে আস্তে পালিয়ে যাচ্ছে, গর্তে ঢুকে পড়েছে।